levantarse de ese motor y que fue. Besitena, rontrapa chapa, bas. জিওন জাঙ্কুক একজন আন্ডারকভার মাফিয়া কিং, যার দাপট ও নিষ্ঠুরতার কারণে সবাই তাকে ভীষণভাবে ভয় পায়। জাঙ্কুককে শহরের বেশিরভাগ মাফিয়ারাই অনেক ভয় পায়, যার জন্য জাঙ্কুকের শত্রুর অভাব নেই। জিওন জাঙ্কুক, যে দেখতে রাজকুমারের মতো সুদর্শন, 6 ফুট লম্বা, চিকন নাক, পিচ কালারের ঠোঁট, মাসল শরীর, গায়ের রং উজ্জ্বল ফর্সা। জাঙ্কুকের একটা পোষা নেকড়ে আছে কালো রঙের, যার নাম জাঙ্কুক ব্ল্যাক ফ্যাং রেখেছিল। ব্ল্যাক ফ্যাংকে একটা বেসমেন্টে রাখা হতো। জাঙ্কুক যে সকল লোকদেরকে খুন করত, তাদের লাশটা ব্ল্যাক ফ্যাংকে খাবার হিসেবে খেতে দেওয়া হতো। জাঙ্কুক অনেক বেশি দুর্ধর্ষ আর খুবই বুদ্ধিমান ও চালাক চুপচাপ ব্যক্তিত্বের একজন পুরুষ ছিল। বহু নারী তাকে পাওয়ার জন্য পাগল, এবং জাঙ্কুকও সেটার সুযোগ নিয়ে প্রতিদিন নিত্য নতুন মেয়েকে তার বেড পার্টনার বানিয়ে তাদের সাথে ইন্টিমেট হতো। ইন্টিমেট হওয়া শেষ হলেই সেসব মেয়ের মুখে টাকা ছুঁড়ে মেরে তাদেরকে সেই রুম থেকে বের করে দিত, এবং সেই সব মেয়েকে যেন জাঙ্কুক আর তার চোখের সামনে দ্বিতীয়বার না দেখে সেই বিষয়েও হুমকি দিয়ে দিত। জাঙ্কুকের অ্যাসিস্ট্যান্ট সুগা, জাঙ্কুকের ডান হাত। বলতে গেলে জাঙ্কুক সুগাকে তার নিজের ভাইয়ের মতোই দেখে। সুগা জাঙ্কুকের এইসব কাজ মোটেও পছন্দ করতো না, কিন্তু সে নিরুপায়, কারণ সেও জাঙ্কুকের নিষ্ঠুরতাকে ভয় পায়। জাঙ্কুক বিশাল একটা ম্যানশনে থাকতো, যা কোনো রাজপ্রাসাদের থেকে কম না। সাদা মার্বেলের খোদাই করা দামি পাথর দিয়ে তৈরি এই ম্যানশনের দেয়ালগুলা। জাঙ্কুকের ম্যানশনে একটা আলাদা রুমে জাঙ্কুক প্রতিদিন ওই সকল কাজ সম্পন্ন করত। এই ম্যানশনে জাঙ্কুক আর সুগা আর কিছু মেয়েরা থাকতো, যারা ম্যানশনের সব কাজ সম্পন্ন করত। জাঙ্কুকের বাবার নাম জুন আর মা জিন অন্য আরেকটা ফ্ল্যাটে থাকতো। মূলত জাঙ্কুকই তাদেরকে ওই ফ্ল্যাটে রেখেছিল, যাতে করে তার মা বাবা তার এই মাফিয়া জগতের বিষয়ে কিছু জানতে না পারে। এইবার আসা যাক আসল কথায়। কাই, যে হলো জেনির ছেলে এবং তের সৎ ভাই। তে গল্পের নায়িকা, অতি সুন্দরী রূপবতী একজন মেয়ে। ফর্সা গায়ের রং, চুলগুলো কোমর পর্যন্ত লম্বা, দেহের গড়ন চিকন, গোলাপের মতো একজোড়া ঠোঁট, কাজল কালো চোখ, বাঁশির মতো নাক, দেখতে যেন পুরোই অপ্সরা। কিন্তু এই অপ্সরার জীবনে চোখের পানি নিত্যদিনের সঙ্গী। তের মা অনেক ছোটবেলাতে মারা যান। এরপর তের বাবা জেহোপ জেনিকে বিয়ে করে, কিন্তু জেনি অনেক লোভী আর খারাপ প্রকৃতির একজন মহিলা ছিল, যে তেকে দুই চোখে সহ্য করতে পারতো না। জীবনে টাকা ছাড়া কিছুই বুঝতো না জেনি। তের বাবা জেহোপ বেশিরভাগ সময় বিদেশে থাকতো। সে জানতো না যে জেনি আর কাই কি পরিমাণ অত্যাচার করতো তের উপর। কাইও একদম জেনির মতোই, জুয়া, মদ আর টাকা ছাড়া কিছুই তার মাথায় ঢুকতো না। কায়ের সাথে জাঙ্কুকের পরিচয় জুয়া খেলার মাধ্যমেই। জাঙ্কুকের সাথে প্রায়শই কাই জুয়া খেলতো, এবং প্রতিবারই জাঙ্কুকের চতুরতা ও বুদ্ধির সামনে কাই হেরে যেত খেলায়। যতবারই কাই হেরে যেত, তাকে কিছু না কিছু দিতে হতো জাঙ্কুককে, নয় টাকা, না হলে জীবন, সোজা হিসাব। এই কারণে জাঙ্কুকের সাথে ভয়ে অনেকে পাঙ্গা নেওয়ার সাহস পায় না, কারণ জাঙ্কুক তার হিসাব থেকে একটু নড়চড় করে না, যা চায় তা গুনে গুনে উসুল করে। কাই প্রতিদিন জুয়া খেলায় হেরে গিয়ে তার সব টাকা জাঙ্কুককে দিয়ে দিত, যার ফলে এমন একটা সময় এলো যে কায়ের কাছে আর কোনো টাকাই নেই। কাই যখন জেনির কাছে টাকা চাইতে গেল, জেনি চরম বিরক্তি নিয়ে বলল, আমি তোকে আর 1 টাকাও দিব না ওইসব ফালতু খেলার জন্য। বাজিতে তো জিততে পারিস না, উল্টো টাকা দিয়ে আসিস, মরণ। যদি তুই চালাক হতি, কখনোই তুই ওই টাকাগুলোকে এসব ফালতু খেলার পেছনে খরচ করতি না। কাই অপরাধী সুরে বলে ওঠে, এই লাস্টবার টাকাটা দিয়ে দাও মা, না হলে ওই জাঙ্কুক তো তোমার ছেলেকে মেরেই ফেলবে। জেনির মন কিছুটা নরম হয়ে যায়। যতই হোক, কাই তো তার আসল ছেলে। জেনি রাগী কণ্ঠে আবার বলে ওঠে, এই শেষবারের মতো তোকে টাকা দিচ্ছি, এরপর আর 1 টাকাও না। কাই, তুই কেন বুঝিস না এইসব টাকা জমিয়ে আমরা একসময় কত বড়লোক হয়ে যাব? ওই মুখপুরীকে তো আমি 1 টাকাও দেই না, আর তুই সেখানে এই জুয়ার পেছনে কতগুলো টাকা খরচ করছিস। জেনি এই কথা বলতে বলতে 8000 টাকা বের করে কায়ের হাতে দেয়। কাই 8000 টাকা দেখে একটু ঘাবড়ে গিয়ে বলে, মা, মাত্র 8000 টাকা কেন? আমি তো ওই মাফিয়ার সাথে 50,000 টাকার বাজি ধরেছিলাম, আমাকে 50,000 টাকা দিতে হবে। জেনি যেন আকাশ থেকে পড়লো। তার ছেলে যে এত টাকার বাজি ধরেছিল তা তার ধারণার বাইরে ছিল পুরোপুরি। জেনি এক কষিয়ে থাপ্পড় মারলো কায়ের গালে। রাগে কটপট করতে করতে জেনি বলে ওঠে, কুত্তার বাচ্চা, তুই এত টাকার বাজি কোন সাহসে ধরলি? যখন তুই জানতেই যে তুই হেরে যাবি, আমি তোকে 1 টাকাও দেব না। মেরে ফেলুক তোকে এই জাঙ্কুক, তোর মরাই উচিত। কিভাবে পারলি তুই এত টাকার বাজি ধরতে? তোর বাবা যদি বিদেশে বসে এইসব একবার জানতে পারে, সে আর 1 টাকাও পাঠাবে না দেশে।
জেনির এরকম কথা শুনে কায় কান্না করার নাটক করে বলল, মা, ও মা, এবার মতো মাফ করে দাও, আমার কাছে যে এক টাকাও নেই। ওই মাফিয়া আমাকে মেরে ফেলবে মা, যদি ওকে টাকাটা না দেই। জেনির মন যেন আবার নরম হয়ে গেল, কিন্তু জেনির কাছে এখন এতগুলো টাকাও নেই যা সে কায়কে দেবে। জেনি কিছুক্ষণ চিন্তা করে কায়কে বলল, এখন একটাই উপায় আছে, এই 50,000 টাকার বদলে তোর সৎ বোন তেকে দিয়ে দিই, তাহলেই তোর টাকাগুলো দেওয়া লাগবে না। কায় এটা শুনে হতভম্ব হয়ে বলে উঠল, কিন্তু মা, ওই মাফিয়া কি মেনে নেবে টাকার বদলে তেকে? যদি সে তেকে নিতে অস্বীকার করে আর আমাকে মেরে ফেলে তখন? আর তেকে যাবে আমার সাথে ওইখানে এত সহজে বলো? ও যদি পুলিশের কাছে গিয়ে কমপ্লেইন করে তখন কি হবে? জেনি কায়ের মাথায় গাঁটটা মেরে বলে, সাথে কি তোকে কথা বলি? আরে কাঁথার বাচ্চা, যদি তাই হয় তাহলে আমরা আর এখানে থাকবো না। তোর বাবার আরো একটা ফ্ল্যাট আছে অন্য শহরে, আমরা ওইখানে চলে যাব আজ রাতেই। আর তেকে ওই মাফিয়ার কাছে এমন উপায় করে পাঠিয়ে দেব যাতে তে নিজেই চলে যায়। জেনির এরকম দুঃসাহসিক প্ল্যান শুনে কায় একটা শয়তানি হাসি হেসে জেনিকে জড়িয়ে ধরে বলে, এই জন্যই তো তুমি আমার মা, কি বুদ্ধি তোমার আসলে। জেনি মুচকি হাসি হাসে কায়ের প্রশংসায়। সন্ধ্যাবেলাতে তে যখন কলেজ থেকে বাসায় ফিরে নিজের রুমে গিয়ে একটু বিশ্রাম নিচ্ছিল, জেনি তখন তের রুমে ঢুকে তের দিকে একটা চিঠির খাম দিয়ে তেকে বলে, শুনতে, এই চিঠির খামটা তোর কাছে রাখ, কালকে একটা জায়গায় পৌঁছে দিয়ে আসবি। আর খবরদার ভুলে ওই চিঠির খামটা খুলে দেখবি না, এতে গোপন তথ্য আছে কাঙ্ক্ষিত ব্যক্তির জন্য। আর তুই তো ভালো করেই জানিস আমার কথার অবাধ্য হলে কি পরিণতি ঘটে। তে চিঠির খামটা হাতে নিয়ে আস্তে আস্তে বলে, ঠিক আছে মা। জেনি রুম থেকে বের হয়ে যান। তারপর দিন তে কলেজে যাওয়ার জন্য বের হয় বাসা থেকে। তে সাদা রঙের একটা চুড়িদার পরেছিল আর চুলগুলা বেনুনি করে নিয়েছিল। বিকেল বেলা তে তার কলেজ শেষ করে খামের ওপর লেখা ঠিকানা অনুযায়ী কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায় এবং সেখানে গিয়ে সে দেখতে পায় এটা একটা বিশাল আস্তানা। তে ভয় ভয় আস্তানার ভেতর ঢুকে পড়ে। একটা লোক বেঞ্চের উপর হেলান দিয়ে সিগারেট খাচ্ছিল। তেকে দেখে লোকটা চমকে গেল, বলে উঠল, কে আপনি? এইখানে কি চান? আগে তো কখনো দেখিনি আপনাকে এইখানে। আসলে একটা চিঠি ছিল, ঠিকানা তো এই জায়গার কথাই দেয়া ছিল। ইউনু তের হাত থেকে চিঠিটা নিয়ে কিছুক্ষণ পর্যবেক্ষণ করলো, এরপর টেবিলের উপর রেখে দিয়ে তের দিকে তাকিয়ে বলল, নাম কি আপনার? আর জাকুব স্যারকে আপনি চেনেন কিভাবে? না মানে আমি ওনাকে চিনি না, আসলে আমি তো শুধু চিঠি দিতে এসেছিলাম। এই চিঠিটা আমার মা ওনার অ্যাড্রেস দিয়ে ওনাকে দিয়ে দিতে বলেছিলেন। ও আচ্ছা, তাহলে কিছুক্ষণ বসুন এইখানে, জাকুব স্যার এখানে আসতে একটু দেরি করবেন। তে কিছু না বলে চুপচাপ বসে থাকে। তার মনে এক অজানা ভয়ের আশঙ্কা বিরাজ করে। দেখতে দেখতে রাত নেমে এলো। একটা কালো গাড়ি আস্তানার সামনে এসে থামলো। জাকুব আর সুগা গাড়ি থেকে বের হয়ে এলো। জাকুবকে ইউনু দাঁড়িয়ে সালাম জানালো। জাকুব সালামের উত্তর দিয়ে বাম দিকে ঘুরে তের দিকে চোখ পড়তেই জাকুব ইউনুকে ভ্রুকুচকে জিজ্ঞাসা করলো, এই মেয়েটা কে ইউনু? স্যার, ও আপনাকে একটা চিঠি দেওয়ার জন্য এসেছে এখানে। চিঠি? আমাকে? জাকুব তাচ্ছিল্যের সুরে জিজ্ঞাসা করলো ইউনুকে। হ্যাঁ স্যার, আপনার জন্যই। কই দেখি কিসের চিঠি? জাকুব হাত বাড়িয়ে তের কাছ থেকে চিঠির খামটা নিয়ে নিল। খামটা খুলে চিঠিটা বের করে পড়তে শুরু করলো। জাকুব স্যার, আমি আমার ভাই কায়ের 50,000 টাকার বদলে নিজেকে আপনার কাছে সঁপে দিলাম। আপনি যেভাবে খুশি আমাকে ব্যবহার করতে পারেন, কিন্তু দয়া করে এর বদলে আমার ভাই কায়ের 50,000 টাকা মাফ করে দিন। আমি আপনার চাকরানি হয়ে থাকতে রাজি সারা জীবনের জন্য। এমনকি যদি আপনি চান আমি আপনার প্রতি রাতে বিছানার সঙ্গী হতেও রাজি, তাও আমার ভাই কায়ের 50,000 টাকা মাফ করে দিন। কিভাবে আপনাকে ওই কথাগুলো বলবো বুঝতে পারছিলাম না, তাই চিঠিতে লিখে জানিয়েছি। জাকুব চিঠিটা পড়ে তের দিকে একটা ডিভেল স্মাইল দিয়ে তাকালো। তেকে পা থেকে মাথা পর্যন্ত লালসার দৃষ্টিতে একবার দেখে নিল। এত সুন্দর মেয়ে জাকুব আগে কখনো দেখেনি। নেশালো কণ্ঠে তের দিকে তাকিয়ে জাকুব বলে উঠল, সুইট হার্ট, তুমি আমাকে সরাসরি বললেই পারতে যে তোমাকে স্যাটিসফাইড করতে হবে, আমি এমনিতেই করে দিতাম। কিন্তু তুমি এমন এক প্রস্তাব দিলে যেটা আমি গ্রহণ করব কি করব না সেটা আমি ভেবে জানাবো। কিন্তু আজকে রাতে আমি তোমাকে আমার বেড পার্টনার বানা কথাটা শেষ করার আগেই তে জাকুবের গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। মুহূর্তের মধ্যে ওইখানে উপস্থিত থাকা সুগা আর ইউনুর চোখ কপালে উঠে গেল।
জীবনে প্রথমবার এই জিয়ন জাঙ্কুকের গালে কেউ থাপ্পড় মারার সাহস করলো। ক্রোধ আর রাগে জাঙ্কুকের চোখ রক্তিম লাল বর্ণ ধারণ করলো। তে রাগী কণ্ঠে বলে উঠল, এবার আপনার সাহস কি করে হয় আমাকে এই ধরনের খারাপ প্রস্তাব দেওয়ার? অসভ্য লোক! জানেন আমি একটা ভদ্র বাড়ির মেয়ে। জাঙ্কুক এই কথা শুনে অনেক রেগে যায় আর তের চুলের মুঠি টেনে ধরে শক্ত করে। তে ব্যথায় কুকড়ে ওঠে। কি করছেন? ছাড়ুন আমাকে। তুই এই জিয়ন জাঙ্কুকের গায়ে হাত দিয়েছিস, এর শাস্তি তো তোকে পেতেই হবে। চল আজ তোকে বোঝাবো এই জিয়ন জাঙ্কুকের গায়ে হাত দেওয়ার শাস্তি কি হয়। এই কথা বলে জাঙ্কুক তের চুলের মুঠি ধরে টানতে টানতে তেকে গাড়ির সামনে নিয়ে যায় এবং গাড়ির দরজা খুলে তেকে গাড়ির ভিতরে ছুঁড়ে মারে। তে কান্না করে ওঠে, চেষ্টা করে জাঙ্কুককে ধাক্কা মেরে ফেলে দেওয়ার জন্য, কিন্তু পারে না। সুগার ইউনও একে অপরের দিকে হা করে তাকিয়ে আছে। এতক্ষণ কি ঘটে গেল তাদের চোখের সামনে তারা কেউই আন্দাজ করতে পারেনি। জাঙ্কুক এক রাম ধমক দিল সুগাকে, এই সুগা, গাড়িতে আসো। সুগার কোনো কথা বলল না, ভয়ে ভয়ে গাড়িতে উঠে বসলো এবং গাড়ি স্টার্ট দিল। গাড়ি চলতে শুরু করলো। প্রায় আধা ঘন্টা পর গাড়ি এসে থামলো এক বিশাল ম্যানশনের সামনে। জাঙ্কুক এবারও তের চুলের মুঠি ধরে তেকে গাড়ি থেকে বের করে আনলো। তে কাঁদছে নিঃশব্দে। জাঙ্কুকের হাত থেকে নিজেকে ছাড়াতে চাইছে সে। জাঙ্কুক তেকে টানতে টানতে নিজের রুমে নিয়ে আসে। জীবনে প্রথমবার জাঙ্কুক কোনো মেয়েকে তার বেডরুমে নিয়ে আসলো, তাও নিজের ইচ্ছায়। জাঙ্কুক নিজেও জানে না কেন, কিন্তু কোনো এক অজানা অনুভূতির কারণে জাঙ্কুক তেকে তার নিজের বেডরুমে নিয়ে আসে। ধাক্কা মেরে তেকে বিছানার উপর ফেলে দেয় এবং নিজের শার্ট খুলতে শুরু করে। তে ভয়ে চুপসে যায়, দৌড়ে পালানোর জন্য ছটফট করতে থাকে, কিন্তু জাঙ্কুক আগে দরজার সিটকানে আটকে দিয়েছিল। জাঙ্কুক নিজের শার্টটা মাটির উপর ছুঁড়ে ফেলে দেয় আর তের উপর ঝাঁপিয়ে পড়ে। তে চিৎকার করে কান্না করে বলে, দোহাই লাগে আপনার, আমার এত বড় ক্ষতি করবেন না। আমি আপনার ঘরের সব কাম করে দিব, তাও আমার এত বড় ক্ষতি করেন না। আমি যে সমাজে আর মুখ দেখাতে পারবো না। দোহাই লাগে আপনার, দয়া করেন আমার উপর। জাঙ্কুক একটা শয়তানি হাসি দিয়ে বলে, সরি সুইটহার্ট। এই জীবন জাঙ্কুকের হৃদয় ক্ষমা আর দয়া দুইটারই কোনো জায়গা নেই। যেহেতু অন্যায় করেছো, শাস্তি পেতেই হবে। জাঙ্কুক তেকে আর বেশি কিছু বলতে দিল না। তের গলা থেকে ওড়নাটা খুলে তের মুখ বেঁধে দিল, যাতে করে তে চিৎকার করতে না পারে। জাঙ্কুক নিজের পরনের ট্রাউজারটা খুলে ফেলে দিল মাটিতে আর তের শরীরকে নিজের আয়ত্তে নিয়ে নিল। তে অনেক কাঁদছিল, কিন্তু সে যে অসহায় এই জিয়ন জাঙ্কুক নামক পুরুষটির শক্তির সামনে। পুরো রাতটা এইভাবে কেটে গেল। সকালবেলা জাঙ্কুকের ঘুম ভাঙার পর সে নিজেকে তের পাশে খুঁজে পেল। ঘুমন্ত অবস্থায় যেন তেকে মেঘের মতো সুন্দর লাগছে, যেন মেঘের রাজ্য থেকে জাঙ্কুক মেঘের রাজকুমারীকে চুরি করে নিয়ে এসেছে। জাঙ্কুক আলতো করে তের গালে হাত রাখলো। কত নিষ্পাপ চেহারাটা, চোখের পালকগুলো যেন সাগরের ঢেউয়ের মতো সুন্দর, গায়ের রং যেন মেঘের প্রতিচ্ছবি, ঠোঁট দুটো যেন গোলাপের পাপড়ি দিয়ে তৈরি, মাথা ভর্তি ঘন কালো লম্বা কেশ, যা যে কোনো পুরুষকে পাগল করে দেওয়ার জন্য যথেষ্ট। জাঙ্কুক যখন তেকে নিয়ে এইসব কিছু চিন্তা করছিল তার নিজের মনে, ঠিক তখনই জাঙ্কুকের রুমের দরজায় কে যেন কড়া নাড়ল। জাঙ্কুক সাথে সাথে তার ভাবনার বাহির থেকে বের হয়ে এলো। তের উন্মুক্ত শরীরে একটা চাদর জড়িয়ে তেকে পুরোপুরি ঢেকে দিল এবং নিজের শার্টটা পরে নিয়ে দরজাটা খুলে দিল। দরজা খুলতে সুগাকে দেখে জাঙ্কুক একরাশ বিরক্তি প্রকাশ করে কড়া গলায় জিজ্ঞাসা করলো, কি হয়েছে সুগা? স্যার, গতকাল রাতে কায় আর তার মা জেনি ওনারা নিজেদের গাড়ি নিয়ে শহর ছেড়ে যাওয়ার সময় ট্রাক অ্যাক্সিডেন্ট করেছে। কায় মারা গেছে আজকে সকালে হাসপাতালে। কালকে অ্যাক্সিডেন্টের পর কায়কে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল স্যার, কিন্তু অনেক বেশি রক্তক্ষরণ হয় আর বাঁচে নাই। কায়ের মৃত্যুর শোকে জেনি হার্ট অ্যাটাক করেছেন। উনি আহত, তবে গুরুতর নয়। উনি এখন মানসিকভাবে খুবই ভেঙে পড়েছেন। এত কিছু ঘটে গেল আর আমি জানলাম না সুগা। তুমি এত কিছু জানলে কিভাবে? স্যার, ইউনু বলেছে আমাকে। আজ সকালে ও কায়ের মোবাইলে কল দিয়েছিল। তখন হাসপাতাল থেকে একজন নার্স কায়ের ফোনটা রিসিভ করে সবকিছু জানিয়েছিল ইউনুকে। জাঙ্কুক সবকিছু শুনে কিছুক্ষণ চুপ করে থাকলো। সুগার দিকে তাকিয়ে আবার প্রশ্ন ছুড়ে দিল, ওনারা হঠাৎ শহর ছেড়ে কেন যেতে চেয়েছিলেন? তা তো জানি না স্যার, তবে যতটা আন্দাজ করে মনে হয় আপনাকে 50,000 টাকা না দেওয়ার ভয়ে। জাঙ্কুক কিছুক্ষণ চিন্তা করে সবটা বুঝতে পারলো যে আসলে কি হয়েছে। জাঙ্কুক আবার তের চেহারার দিকে ঘুরে তাকালো।
গতকালকে তের দেওয়া চিঠিটা জাঙ্কুক নিজের প্যান্টের পকেট থেকে বের করলো এবং ভালো করে কিছুক্ষণ চিঠিটা পর্যবেক্ষণ করলো। জাঙ্কুকের মনে একটা সন্দেহ কাজ করলো, কারণ জাঙ্কুকের চোখ দেখে আর যাই হোক একটা জিনিস ভালোই বুঝতে পেরেছে, তের মতো মেয়ে এই নোংরা চিঠি কখনোই লিখতে পারে না। তাহলে কে লিখেছে এই চিঠি? কায়। কিন্তু কায়ের হাতের লেখা জাঙ্কুক চেনে, কায়ের হাতের লেখা এত গুছানো না, সে জানে। তাহলে এটা কার হাতের লেখা? জাঙ্কুক সুগার দিকে তাকিয়ে বলে উঠল, সুগা, তুমি এখন যাও, আমি মেয়েটার সাথে এই বিষয়ে একটু কথা বলবো। জি স্যার। সুগা রুম থেকে চলে যাওয়ার পর জাঙ্কুক তের কাছে গেল। ঘুমন্ত অবস্থায় মেয়েটিকে যেন আরো মায়াবী লাগছে। জাঙ্কুক নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে কঠিন গলায় তেকে ডাক দিল, এই মেয়ে, ঘুম থেকে ওঠো। জাঙ্কুকের কঠিন আদেশ তের কানে যেন পৌঁছালো না, তে বেঘোর ঘুমে মত্ত। জাঙ্কুকের মেজাজ এবার আকাশের চূড়ায় গিয়ে পৌঁছালো। জাঙ্কুক টি টেবিলের উপর থেকে পানির গ্লাস নিয়ে পুরো এক গ্লাস পানি তের মুখে ছুঁড়ে মারলো। সাথে সাথে তে ধরপড়িয়ে বিছানা থেকে উঠে বসলো। তের চোখে ভয় আর আতঙ্ক ফুটে উঠলো গত রাতের কথা মনে করতেই। তবে এই মুহূর্তে তে জাঙ্কুকের কাছ থেকে পালাতে চায়, তাই নিজের আবেগ আর রাগকে নিয়ন্ত্রণ করে তে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুকের এমন অবস্থা দেখে অনেক বেশি বিরক্ত হলো। আবারও বরফ শীতল কণ্ঠে বলে উঠল, এই মেয়ে, একবার ডাকলে কি কানে কথা যায় না, নাকি অন্যভাবে কানে কথা ঢোকাতে হবে আমার? তে জাঙ্কুকের এই কথা শুনে ভয় পেয়ে গেল। মিনমিন সুরে বলে উঠল, আমাকে আমাকে যেতে দিন এইবার দয়া করে। জাঙ্কুকের মেজাজ আরো বেশি বিগড়ে গেল তের কথা শুনে। জাঙ্কুক তের কাছে এগিয়ে এসে বলল, আমাকে থাপ্পড় মারার শাস্তি এখনো শেষ হয়নি। আর সত্যি করে বলো তো, তুমি আমাকে যে চিঠিটা দিয়েছো সেটা কি তোমাকে কায় দিয়েছে? না না তো, আমাকে তো ওই চিঠিটা আমার সৎমা দিয়েছিল, আপনারই আস্তানার অ্যাড্রেস দিয়ে। উনি তো বলেছিল যে কি দরকারি চিঠি জানি আমি যেন না খুলে দেখি, তাই আমিও চিঠিটা আর খুলে দেখিনি। জাঙ্কুকের কাছে এবার সবকিছু পরিষ্কার হয়ে গেল। জাঙ্কুক তেকে ওই চিঠিটা দেখিয়ে আবার প্রশ্ন করলো, এই লেখাটা কার? তোমার সৎমায়ের? তে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। জাঙ্কুকের ঠোঁটের কোণে এক পৈশাচিক হাসি ফুটে উঠল। মানুষ কিভাবে নিজেকে বাঁচানোর জন্য অন্যকে বিপদের মুখে ঠেলে দিতে পারে, তাও আবার এইভাবে। জাঙ্কুক এবার বুঝতে পারে যে কায় তাকে 50,000 টাকা না দিতে পারায় এই চিঠি লিখে সেটা তেকে দিয়ে পাঠিয়েছে, এবং এই কারণে সেই রাতে কায় আর জেনে গাড়ি নিয়ে শহর ছেড়ে পালিয়ে যেতে চেয়েছিল, যাতে করে জাঙ্কুক আর তাদেরকে খুঁজে না পায়। কিন্তু নিয়তি বলেও যে একটা কিছু আছে তা হয়তো বা কায় আর জেনে ভুলে গিয়েছিল। জাঙ্কুক আবার ঘুরে তের দিকে তাকায়। জাঙ্কুক জানে গত রাতে তের সাথে তার ওইসব জোর করে করা উচিত হয়নি, কিন্তু এখানে তেরও সমপরিমাণ দোষ ছিল বলে জাঙ্কুক মনে করে, কারণ তে জাঙ্কুকের গায়ে হাত তুলেছিল। এই জীবন জাঙ্কুকের সাথে আজ পর্যন্ত কোনো ব্যক্তি গলা উঁচু করার সাহস পায়নি, সেখানে তে জাঙ্কুককে থাপ্পড় মেরেছে, তাও আবার সুগা আর ইয়নুর সামনে। জাঙ্কুককে অপমান করেছিল, যেটা জাঙ্কুককে অনেক বেশি খেপিয়ে তুলেছিল তের প্রতি। যেহেতু তে ওই চিঠিটা লেখেনি এবং জাঙ্কুকও তের সাথে গত রাতে তেকে শাস্তি দেওয়ার জন্য ওইসব জোর করে করেছে, তাই জাঙ্কুক ডিসিশন নেয় যে তেকে এই মেনশনে তার সাথেই রাখবে। তেকে এখন আপাতত কোথাও যেতে দেবে না, তেকে তার মেনশনে রান্না করার জন্য রাখবে। জাঙ্কুক তের দিকে ঘুরে তেকে উদ্দেশ্য করে বলে ওঠে, এই মেয়ে শোনো, তুমি আজ থেকে আমার এই মেনশনেই থাকবে এবং আমি আর আমার সাথে যারা যারা থাকবে তাদের জন্য রান্না করবে, এটাই হলো তোমার শাস্তি। তে এই কথা শুনে একটু চমকে গেল। তে ভাবেনি জাঙ্কুক তাকে এত কম শাস্তি দেবে। তে মনে মনে বলল, যাক বাবা, লোকটার আবার কি হলো, কালকেই আমার সাথে যা করলো, এখন আবার বলছে কিনা আমি শুধু রান্না করব এখানে, এইটাই আমার শাস্তি। লোকটার মতি গতিতে সুবিধা ঠেকছে না, যদি রান্না করার সময় গায়ে আগুন লাগিয়ে দেয় তখন? না তে, তোকে সাবধানে থাকতে হবে এর কাছ থেকে। তে যখন মনে মনে এসব ভাবছিল, জাঙ্কুক বরফ শীতল কণ্ঠে আবার তেকে বলে ওঠে, এই মেয়ে শোনো, এইখানে না তোমাকে বসে বসে ভাবার জন্য নিয়ে আসিনি, যাও গিয়ে রান্না করো। তে নিজের উন্মুক্ত শরীরে ব্ল্যাঙ্কেটটা শক্তভাবে জড়িয়ে নিয়ে আমতা আমতা করে বলে উঠল, কিন্তু কিন্তু আমার জামা কাপড়। তের এই কথা শুনে জাঙ্কুকের মাথায় আসলো অবশেষে যে গত রাতে জাঙ্কুকের পরনের জামা কাপড় ছিঁড়ে ফেলেছিল, এখন তে কি পরবে। জাঙ্কুক কিছু না বলে ঘর থেকে বের হয়ে গেল। কিছুক্ষণ পর সেই ঘরে একজন মেয়ে এলো, হাতে কিছু জামা কাপড় নিয়ে। লিসা,
যে মেনশনের পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করে। লিসা জাঙ্কুককে অনেক পছন্দ করে, যবে থেকে এই মেনশনে সার্ভেন্ট হয়ে এসেছে তবে থেকে। লিসা জাঙ্কুকের কাছাকাছি যাওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু জাঙ্কুক লিসাকে পাত্তাও দিত না কোনোদিনই, যেটা লিসাকে অনেক বেশি কষ্ট দিত এবং হতাশ করত। লিসাকে দেখে তে বলে উঠল, তুমি কে? আমি লিসা। জাঙ্কুক স্যার তোমার জন্য এই জামা কাপড়গুলো পাঠিয়েছে, বলেছে তোমাকে এগুলো পরতে। আচ্ছা তুমি কে? এখানে কিভাবে এলে? আর তুমিও কি স্যারের ওই মেম সাহেবদের মতোই আরেকজন? আমি তে, পুরো নাম কিম তেহান। আর তুমি কি বললে? আমি তোমার শেষের কথা বুঝতে পারিনি। লিসা এবার জাঙ্কুকের করা প্রতি রাতের কাজের কথা তেকে খুলে বলল, যা শুনে তের ভেতরটা ঘেন্নায় রিডি করে উঠল। লিসা সেটা বেশ ভালোই বুঝতে পারছিল। লিসা আবার তেকে জিজ্ঞাসা করলো, এইবার বলো তুমি কিভাবে এসেছো এখানে? তেও এবার লিসাকে শুরু থেকে শেষ অবধি যা যা ঘটেছিল সব খুলে বলল, যা শুনে লিসা অনেক অবাক হয়ে গেল। কারণ জাঙ্কুকের মতো মানুষের তো এখন তেকে খুন করে তার নেকড়ের কাছে খাবার হিসেবে পরিবেশন করার কথা ছিল, সেইখানে তের সাথে ওইসব করেছে, আবার তেকে রান্না বান্নার জন্য তার ম্যানশনে রেখেছে। ব্যাপারটা লিসার গা জ্বলিয়ে দিচ্ছিল। তাও লিসা মুখে একটা মিথ্যা হাসি ফুটিয়ে তেকে নিচে আসতে বলে ওইখান থেকে চলে গেল। তে জাঙ্কুকের পাঠানো লাল রঙের সালোয়ার আর কামিজটা পরে গায়ে ওড়না দিয়ে নিচে চলে এলো। লিসা সিঁড়ির পাশে দাঁড়িয়েছিল তের জন্য। তে নিচে নেমে আসতেই লিসা তেকে রান্নাঘরে নিয়ে গেল। যেহেতু তে রান্না জানতো আর করতে পারতো, তাই এই কাজটা তের জন্য খুবই সহজ ছিল। তে সব সবজি কেটে ধুয়ে রান্না করতে শুরু করে দিল। লিসা তের রান্না করা দেখে রাগে ফেটে পড়ল, মনে মনে বলল, এই মেয়ে তো রান্নাও পারে দেখছি। ঠিক আছে, দেখি তুমি কেমন করে জাঙ্কুক স্যারের মন জিতে নাও। আমি থাকতে তো তা হতে দেব না। লিসা নিজের মনে কুটিল হাসি হাসলো। দুপুরবেলা জাঙ্কুক আর সুগা যখন খেতে বসলো, তে জাঙ্কুক আর সুগার পাতে খাবার বেড়ে দিল। জাঙ্কুক খাবার মুখে নিয়ে একটু অবাক হলো। প্রায় অনেক দিন পর জাঙ্কুক এত মজার খাবার খেলো। সুগাও তৃপ্তি সহকারে খাবার খেলো। এভাবে বেশ কিছুক্ষণ কেটে গেল। তে প্রতিদিন মেনশনে সবার জন্য রান্না করতে খুব যত্ন করে, যা খেয়ে জাঙ্কুক তো আরো বেশি পাগল হয়ে যাচ্ছিল তের প্রতি, যা বাহিরে প্রকাশ না করলেও তার ভেতরে সে অনুভব করতে পারছিল। সুগা তেকে অনেক বেশি স্নেহ করত, নিজের বোনের মতোই সবসময় তের রান্নার খুবই প্রশংসা করত। অন্যদিকে জিমিন, যে হলো তের বেস্ট ফ্রেন্ড, তে কয়েকদিন ধরে কলেজে আসছে না দেখে জিমিন তের বাসায় গিয়েছিল, কিন্তু ওইখানে তালা ঝুলানো দেখে জিমিন আশেপাশের প্রতিবেশীদেরকে জিজ্ঞাসা করে, যার মধ্যে তের পাশের বাড়িতে যে মহিলা থাকতো ন্যান্সি, তিনি জিমিনকে শুধু জানান যে কাই আর জেনি গাড়ি নিয়ে কিছুদিন আগে রাতের বেলা কোথায় জানি গিয়েছিল, এখনো ফিরে আসেন। জিমিন অনেক টেনশন করতে থাকে তের জন্য, কারণ তের ফোনটাও বন্ধ। জিমিন মন খারাপ করে কলেজের ক্যান্টিনে একা একা বসেছিল। তখনই জিমিনের ফোন থেকে একটা আননোন নাম্বার থেকে মেসেজ আসে, যেটা তে মেনশন থেকে একটা সার্ভেন্টের ফোন থেকে জিমিনকে পাঠিয়েছিল। জিমিন তের দেওয়া মেসেজ আর অ্যাড্রেসটা দেখে এক মিনিটও দেরি করলো না, সোজা সে মেনশনে দেওয়া অ্যাড্রেস ফলো করে নিজের স্কুটি নিয়ে চলে এলো। প্রায় আধা ঘন্টা পর জিমিন মেনশনের সামনে এসে পৌঁছালো। জিমিন মেনশনের ভেতর যখনই ঢুকতে যাবে তখনই গার্ডরা তাকে আটকিয়ে বলল, ম্যাডাম আপনি এখানে ভেতরে যেতে পারবেন না স্যারের অনুমতি ছাড়া। এই কথা শুনে জিমিন রাগের দৃষ্টিতে ওই গার্ডের দিকে তাকিয়ে বলে উঠল, একেই তো আমার বেস্টিকে কিডন্যাপ করে এনেছিস, আবার আমাকে বাধা দিচ্ছিস ভেতরে যাওয়ার জন্য। দামড়া হনুমানের দল, সর সামনে থেকে বলছি, না হলে কিন্তু পুলিশকে কল দিব। কইয়া দিলাম, সর বলতাছি, সর গেটের সামনে থেকে। জিমিনের এমন বকাবকি শুনে গার্ডরা চমকে গেল। জীবনে প্রথমবার কেউ মনে হয় তাদের এত অপমান করলো। আরেকজন গার্ড সুগার নাম্বারে কল দিল জলদি। জাঙ্কুক আজকে একটা জরুরি মিটিং এ গিয়েছে বাহিরে, তাই গার্ডরা জাঙ্কুকে কল দেওয়ার বদলে সুগাকে কল দিল। সুগা কল রিসিভ করার সাথে সাথেই গার্ডটা সুগাকে সবকিছু বলল জিমিনের ব্যাপারে। সবকিছু শুনে সুগা তো অবাক হয়ে গেল। মেনশনের ঠিকানা তের বেস্ট ফ্রেন্ড জিমিন কিভাবে পেল? তের কাছে তো তার ফোন নেই, তার ফোন তো জাঙ্কুকের কাছে। সুগা গার্ডদের বলল যেন তার না আসার আগে জিমিন বা কাউকে যেন তারা মেনশনের ভেতরে ঢুকতে না দেয়। সুগা ইউনোকে জাঙ্কুকের সাথে রেখে মিটিং থেকে বের হয়ে গাড়ি নিয়ে মেনশনে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। প্রায় আধা ঘন্টার মধ্যে সুগা মেনশনে এসে পৌঁছালো। এই আধা ঘন্টার মধ্যে জিমিন যে গার্ডদের হাল বেহাল করে দিয়েছে তা সুগা ভালোই বুঝতে পারছে গার্ডদের চেহারা দেখে। সুগা এগিয়ে গেল জিমিনের দিকে। সুগাকে দেখে জিমিন মনে করলো এই মনে হয় সেই লোক যে তেকে কিডন্যাপ করেছে।
জিমিন রাগী দৃষ্টিতে সুগার দিকে তাকিয়ে বলে উঠল, ও তুই তাহলে সেই যে কিনা আমার বেস্টিকে কিডন্যাপ করেছিস, আমরা বিলাই। জিমিনের এই ধরনের কথা শুনে সুগা কি বলবে বুঝতে পারছে না। জীবনে প্রথমবার কোনো মেয়েটাকে এত অপমান করেছে এইভাবে। সুগা রাগী গলায় বলে উঠল, এই মেয়ে, তোমার সাহস তো কম না? তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? কি সাহস? আমি তো ভাবছি তোর কত বড় হাত। তুই আমার বেস্টির দিকে তোর এই হুলো বিড়ালের মতো চোখ দুটো দিয়েছিস, একদম না পচা শুটকি মাছ মুখে ভরে দেব। ব্যাস, এই কথা শুনে সুগার মেজাজ সপ্তম আকাশের চূড়ায় পৌঁছে গেল। এই মেয়ে, চুপ করো এবার, না হলে এখনই গুলি মেরে মাথার খুলি উড়িয়ে দেব। তুমি চেনো না আমায়, আর আমি তোমার বেস্টিকে কিডন্যাপ করিনি। জাঙ্কুক স্যার তেকে এই ম্যানশনে নিয়ে এসেছে, কারণ তোমার বেস্টি স্যারের গায়ে হাত তুলেছিল। এই কথা শুনে জিমিন একটু ভয় পেয়ে যায়, কারণ সে সুগাকে এতক্ষণ সেই লোক ভাবছিল যে কিনা তেকে কিডন্যাপ করেছে। সুগা জিমিনকে আর কিছু বলতে না দিয়ে তার হাত শক্ত করে ধরে তাকে টানতে টানতে ম্যানশনের ভিতরে নিয়ে গেল, তের কাছে সরাসরি। তে জিমিনকে দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। অবশেষে তার দানবিনী চলে এসেছে তাকে বাঁচানোর জন্য। সুগা জিমিনকে তের কাছে দিয়ে বলল, প্লিজ তে, তোমার বন্ধুকে সামলাও। সে যেইভাবে কথা বলছে, যদি সে এইভাবে জাঙ্কুক স্যারের সাথে কথা বলে তাহলে সে আর আস্ত থাকবে না। এটা বলে সুগা চলে গেল সেখান থেকে। জিমি তেকে দেখে খুশি হয়ে তেকে জড়িয়ে ধরলো। তেও নিজের প্রাণ প্রিয় বান্ধবীকে দেখে আর নিজেকে ধরে রাখতে পারলো না। একে একে সবকিছু জিমিনকে খুলে বলল। জিমিন এসব শুনে অবাক হয়ে গেল। এত কিছু ঘটে গেছে তের জীবনে, তা জেনে জিমিন অনেক কষ্ট পেল। তেকে সাহস দিয়ে বলল, তুই কিচ্ছু চিন্তা করিস না, আমি তোকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাব, ওই কাঁচা মুলের কাছ থেকে, যে তোর সাথে এসব করেছে। তে জিমিনের কথা শুনে হেসে ফেলল। সন্ধ্যাবেলা জাঙ্কুক বাসায় ফিরে সুগার কাছ থেকে সব শুনে বিরক্ত হয়ে বলল, শোনো সুগা, যেহেতু ওই মেয়ে কি জানি নাম বললে জিমিন, যেহেতু ওই মেয়ে এই মেনশনে চলেই এসেছে, তাই ওকে আর এখান থেকে যেতে দেওয়ার দরকার নেই। ও এখানে তের সাথে থাকুক, ও যেন তেকে কাজে সাহায্য করে, আর ওর দায়িত্ব আর ওর খেয়ালের ব্যাপারটা তুমি দেখবে। আমি অনেক ব্যস্ত থাকবো, তাই তুমি এই ব্যাপারটা সামলে নিও। ওকে স্যার, আমি চেষ্টা করব। আচ্ছা, তে কোথায়? তেকে আমার রুমে একটু ডেকে দাও তো, তের সাথে একটু কথা আছে আমার। জাঙ্কুক রুমে চলে গেল। সুগা একজন মেড পাঠিয়ে দিয়ে তেকে জাঙ্কুকের ঘরে যাওয়ার জন্য বলে দিল, আর জিমিনকে সুগার জন্য এক কাপ কফি করে তার রুমে দিয়ে আসতে বলে দিল। কিছুক্ষণ পর তে জাঙ্কুকের রুমে এসে পৌঁছালো। রুমে কাউকে দেখতে না পেয়ে তে বিছানার উপর বসলো চুপ করে। প্রায় 5 মিনিট পর বাথরুমের দরজা খোলার শব্দে তে সেদিকে ঘুরে তাকালো। জাঙ্কুক খালি গায়ে বের হয়েছে, পরনে একটা কালো রঙের ট্রাউজার, উদাম ফর্সা বুকে পানির বিন্দু বিন্দু ফোঁটা চকচক করছে। জাঙ্কুক তার চুল মুছতে মুছতে তের সামনে এসে দাঁড়ালো। জাঙ্কুককে এই অবস্থায় দেখে লজ্জায় আর ভয় তের ফর্সা গাল দুইটা মুহূর্তের মধ্যে লাল হয়ে গেল, যা জাঙ্কুকের চোখ এড়ালো না। জাঙ্কুক তার ঠোঁটের কোণে একটা শয়তানি হাসি ফুটিয়ে তের আরেকটু কাছে এগিয়ে এলো। তে এবার বেশ ভয় পাচ্ছিল। তেকে এত ভয় পেতে দেখে জাঙ্কুকের বুকের ভেতর এক অজানা অনুভূতি জাগ্রত হলো। জাঙ্কুকের গালটা আলতো করে ধরলো, নিজের বুড়ো আঙ্গুল দিয়ে তের ঠোঁটের ওপর নিজের আঙ্গুল বিচরণ করলো। তে ভয়ে কাঁপছে রীতিমতো। জাঙ্কুক তের আরো কাছে এগিয়ে গেল। হঠাৎ করে জাঙ্কুক নিজের আরেক হাত দিয়ে রুমের লাইটটা এক নিমিষে অফ করে দিল। তেকে কিছু বলার সুযোগ না দিয়ে তের ঠোঁটের ওপর নিজের ওষ্ঠজোড়া চেপে ধরলো। এক গভীর চুম্বনে দুইজনে যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। জাঙ্কুক তেকে পাগলের মতো চুম্বন করছে। তে জাঙ্কুকের বুকে ধাক্কা দিয়ে তাকে নিজের কাছ থেকে সরানোর বৃথা চেষ্টা করছে। অন্যদিকে জিমিন সুগার জন্য এক কাপ কফি বানিয়ে সুগার রুমে নিয়ে যাচ্ছে। কফি বানানোর কোনো ইচ্ছাই জিমিনের ছিল না, কিন্তু সুগাকে শিক্ষা দিতে জিমিন 5 চামচ মরিচ গুঁড়া মিশিয়ে বানানো কফি নিয়ে যাচ্ছে সুগার রুমে। জিমিন মনে মনে বলে, তারা আমার হাতে কফি খাবি তাই না? এইবার মজা বুঝবি, শালা দামড়া বিলাই। জিমিন সুগার রুমে এসে নক না করে দরজা ঠেলে ভিতরে ঢুকে পড়লো। সেই সময় সুগা নিজের শার্ট পরছিল। জিমিনকে এভাবে রুমে ঢুকতে দেখে সুগা বেশ বিব্রত বোধ করে বলল, এই মেয়ে, কারো রুমে আসার আগে যে নক করতে হয় সেটাও কি তোমার জানা নেই? না নেই। কি বললে? আরেকবার বলো। না মানে বলছিলাম যে আপনার কফিটা। সুগা জিমিনের হাত থেকে কফির মগটা নিয়ে এক চুমুক কফি মুখে দিতেই সুগার মুখ লাল হয়ে এলো ঝালের চোটে।
সুগা নিজেকে কন্ট্রোল করে জিমিনের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, কফির সাথে যে মিষ্টি দিতে হয় তাকে তুমি জানো না? জিমিন বোকা বোকা চোখে সুগার দিকে তাকিয়ে আছে, কোনো রিয়াকশন না পেয়ে সুগার কাছ থেকে, বরং এত শান্ত স্বরে তার কথা শুনে জিমিন বিরক্ত হয়ে বলল, দাঁড়ান, আমি এনে দিচ্ছি। জিমিন যখনই সুগার রুম থেকে বের হতে যাবে, সুগা এক ঝটকায় জিমিনের হাত চেপে ধরে পেছন থেকে জিমিনকে হ্যাচকা টান দিয়ে নিজের দিকে নিয়ে আসে। জিমিন তার সামলাতে না পেরে সুগার উপর পড়ে যায়। সুগা একটা শয়তানি হাসি দিয়ে বলে, মিষ্টি আনতে যাওয়ার কি দরকার, এখানেই তো আছে। সুগা জিমিনের ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নেয়। সুগার মুখে কফির ঝাল লেগে থাকার কারণে তা জিমিনের ঠোঁটে চলে যায়। ঝালে জিমিনের মুখ লাল হয়ে যায়। এক চিৎকার দিয়ে জিমিন সুগাকে নিজের কাছ থেকে ছাড়িয়ে নেয়। ও মা গো, বাবা গো, আমি মরে গেলাম, এই লুচ্চা বিলাই আমাকে মেরে ফেললো। ও বাবা রে, এই লুচ্চা বিলাই, তোর লজ্জা করলো না আমাকে চুমু খেতে? চুমু? আমি আবার কোথায় চুমু খেলাম? আমি তো মিষ্টি খেলাম, আমার ঝাল লেগেছিল তাই মিষ্টি খেয়ে নিলাম। তবে রে, মিষ্টি খাওয়া তাই না? দাঁড়া, আজকে তোর শেষ দিন, দামড়া লুচ্চা অসভ্য বিলাই। জিমিন সুগার খাটের উপরে থাকা বালিশ নিয়ে সুগার দিকে ছুঁড়ে মারতে থাকলো, কিন্তু একটাও সুগার গায়ে লাগলো না। উল্টো সুগাই জিমিনকে আচমকাই দেয়ালের সাথে পিন করে ধরলো।